শরীরের বাম সাইড পুরোপুরি প্যারালাইজড হয়ে যাওয়ার অবস্থা ছিল। যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম তো এক্স রে রুম থেকে স্ট্রেচারে আমি একটা বক্তব্য ভিডিও আকারে প্রকাশ করি এবং সেটা আমার ছোট ভাই আমার ফেসবুক আইডি থেকে আপলোড করেছিল। ওই বক্তব্যটার কিছু অংশ কাট করে এসএস ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারের প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি, কিন্তু আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকেই আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতার মস্তকে বসে আছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা ক্ষমতা দিতে জানি, আমরা ক্ষমতা কেড়ে নিতে জানি। সাধু সাবধান, আর জুলাই বাংলাদেশের বুকে যেন দ্বিতীয়বার আর নেমে না আসে। আপনারা যা শুরু করেছেন ধৈর্যের সীমা পার করে ফেলেছেন। আপনারা কি ভেবেছেন আপনারা হাতিয়ার থেকে বেশি শক্তিশালী? গত 20 বছর পরে সঠিক থেকে ঝাড়ুদার পর্যন্ত হাতিয়ার সব ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগের লোকজন লোক দিয়েছে। এই বাঙালির গণঅভ্যুত্থানে সেই মস্তক টিকে থাকেনি। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, আপনারা যদি ভেবে থাকেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, আবু শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, আমার গণঅধিকার পরিষদ থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীদের যুগান্তর নির্যাতন, জেল, জুলুম, হসপিটালে যেভাবে তারা রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাদের রক্তের সাথে বেইমানি করবেন, আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকছে, আমরা সেটি হতে দেব না। আমি নিজে আন্দোলন করেছি জীবনের মায়া ত্যাগ করে। আপনারা যারা এখানে সাংবাদিকরা রয়েছেন, আপনাদের সাথে আমার গণস্বাস্থ্যে দেখা হয়েছিল। আমার নিজের জীবনকে আমি এই জাতির সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইচ্ছাকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে ইসলামবাদী রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ ফুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তোলা থাকবে না, তোরা কিন্তু ছুটে যাবে। তোরা তবে উপদেষ্টা বানানো বন্ধ করেন। ধৈর্যের সীমা আপনারা লঙ্ঘন করে ফেলছেন। দয়া করে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য, এক একজন এক এক কোরআন থেকে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানায় দিচ্ছে। এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট আর সবাই খুবই বিরক্ত। আপনার যদি মনে হতো যে আপনি কাজ করতে পারবেন না, আপনি কি জন্য এখানে এখানে লোকজনকে আনতে হয়েছে? আর এখন এতক্ষণ পর্যন্ত যে 19 জন উপদেষ্টা এতদিন ছিল, তারা তো ঠিকঠাক মতো তাদের কাজটা করতে পেরেছেন? কোনো দৃশ্যমান কাজ হয়েছে? এমন কোন পদক্ষেপ তো জনগণ দেখে নাই, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষের মধ্যে অশান্তি বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এগুলো হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু আমরা শুধু এটাই এক্সপেক্ট করব যে সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে, এই গণঅভ্যুত্থানটাকে দিন দিন জনঅভ্যুত্থানের সাথে বেইমানি করছে, এইটা আসলে মাথার উপর পানি আসলে মাথার উপরে চলে যাচ্ছে। এটা নেয়ার মতো না। আমি যাদের সাথেই কথা বলছি, যে ছাত্রদের সাথে কথা বলছি, আমার ডিপার্টমেন্টে আমি অফিসিয়ালদের সাথে কথা বললাম, যাদের সাথে আমার রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে পর্যন্ত তারা ছি ছি করে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এনে আমাদেরকে ফেলা হয়েছে। এটা
কোনোভাবে আমরা মেনে নেওয়ার নাই।